দরজায় অদ্ভুত একটা সিম্বল। এরপর দেখতে মায়ের মতো, কিন্তু শরীর থেকে আসছে পচা গন্ধ। আচরণও অস্বাভাবিক। টার্গেট শুধুই বাচ্চারা। শুধু শিকার করাই নয়, তাদের অস্তিত্ব পর্যন্ত মুছে ফেলা। এমনকি হারানো বাচ্চাগুলোর কথা কেউ মনেই রাখে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? নিজের বিভৎস রূপ ঢাকতে মানুষের চামড়া পরা, শরীর পচে গেলে পেট চিরে বেরিয়ে আসা, এগুলোই তার কাজ। কিন্তু কে? জানা যাবে এমনই এক ভয়ানক রহস্যে ঘেরা মিথোলজি নিয়ে তৈরি মুভি দ্য রিচেটের গল্পে। গ্যাম্বেল ফ্যামিলিতে বেবি সিটার হিসেবে মেগানের আজ প্রথম দিন। বৃষ্টি মাথায় নিয়ে কাজের জন্য গ্যাম্বেল ফ্যামিলির বাড়িতে ঢুকে দেখে বাসায় কেউ নেই। হঠাৎ শুনতে পেল বেসমেন্ট থেকে কিছু একটার আওয়াজ আসছে। কৌতূহল নিয়ে আওয়াজ লক্ষ্য করে বেসমেন্টে নামতেই দেখলো ক্যাম্বেল ফ্যামিলির একটা ছবি, যেটায় মিস্টার ক্যাম্বেলের মুখের ওপর ক্রস দেওয়া। আরেকটু ভেতরে যেতেই যা দেখলো তাতে তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। মিস ক্যাম্বেল নিজের বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। প্রাণ ভয়ে পালাতে গেলে মিস্টার ক্যাম্বেল বেসমেন্টের দরজাটা লাগিয়ে দেয়, আর এর পরপরই শোনা যায় মেগানের করুণ চিৎকার। আর দেখা যায় একটা সিম্বল, দেখতে উল্টো এর মতো। এই চিহ্নের একটা রহস্য তো আছেই, যেটা পরে জানা যাবে। এই ঘটনার কেটে যায় ৩৫ বছর। সিন আসে বর্তমানে। বেন গরমের ছুটিতে। সে যাচ্ছে তার বাবা লিয়ামের কাছে, শহর থেকে বেশ খানিকটা দূরে, কেননা তার বাবা মা সেপারেটেড। অনেকদিন ধরে মায়ের ডিভোর্সের কথা চলছে, তাই সে বেনকে নিয়ে আলাদা থাকে। লিয়াম ছেলেকে দেখে বেশ খুশি। ডিনার করে লিয়াম বেনকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল গিফট করে, কিন্তু এসব গিফটে তার কিছু যায় আসে না। তাদের প্রতিবেশী অ্যাবি আর টাই বেশ সুখী দম্পতি। তাদের 2 সন্তান, বড়জন ডিলান আর কোলে স্যাম। পরদিন সকালে তাদের সাথে লিয়ামের দেখা হলে ছেলে বেনকে পরিচয় করিয়ে দিয়ে নিয়ে যায় কাজে। লিয়ামের বোর্ডিং হাউসের বিজনেস। এখানে আজ বেনের প্রথম দিন, অর্থাৎ গরমের ছুটিতে বাবার সাথে সেও এখানে থেকে কাজ করবে। এখানে তার সাথে মিষ্টি একটা মেয়ের পরিচয় হয়, নাম ম্যালোরি। দেখতে যেমন মিষ্টি, স্বভাবেও তেমন, তাই প্রথম দিনই বেনের সাথে ম্যালোরির বেশ জমে উঠল। এর মাঝে মায়ের ফোন আসলে বেন খেয়াল করে বাবার সাথে এক অন্য মহিলাকে। তাদের দেখে বোঝা গেল তারা অনেক ঘনিষ্ঠ, কিন্তু এই বিষয়টা বেনের ভালো লাগে না। অন্যদিকে দেখা যায় অ্যাবি তার বড় ছেলে ডিলানকে নিয়ে জঙ্গলে বেরিয়েছে ঘুরতে। এই সময় অ্যাবি ফেরার রাস্তা ভুলে গেলে রাস্তা খুঁজতে কিছুটা সামনে এগিয়ে যায়। এদিকে ডিলান জঙ্গলের ছবি তুলছে। হঠাৎ শুনতে পেল জঙ্গলের ভেতর থেকে মা ডাকছে। কিছুটা এগিয়ে গেলে দেখলো ঠিক সামনের গাছটার গুড়ির ভেতর থেকেই সেই আওয়াজটা আসছে। বেশ অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পরক্ষণেই মায়ের ডাক বিকৃত হয়ে আসলে গর্তে দেখতে পায় একটা হাত, আর তখনই অ্যাবি চলে আসে। ডিলান কিন্তু বেশ ভয় পায়, তবে বিষয়টা মাকে জানায় না। ব্যাপারটা আসলে কি? আর একবার ফিরে তাকাতেই দেখে গাছটা আর নেই। বাড়ি ফেরার পথে তাদের গাড়ির সাথে একটা বন্য হরিণের অ্যাক্সিডেন্ট হয়, তাই অ্যাবি হরিণের মাংস খাওয়ার জন্য হরিণটাকে গাড়িতে তুলে নেয়। বাড়ি ফিরেই কাটার প্রস্তুতি নিল, কিন্তু হরিণটার পেট কাটতেই চমকে উঠল। শরীরের ভেতরে সব পচে গেছে। কি আজব, মাত্রই যেই হরিণ মরেছে কিছুক্ষণের ব্যবধানে সব পচে যায় কিভাবে? রাতে বেন তার শখের গিটার নিয়ে বসেছে। নজর যায় পাশের বাড়ির দিকে। খুব কৌতূহল, কি হচ্ছে দেখবে, কিন্তু দেখা হলো না, কারণ মুহূর্ত ঘনিষ্ঠ হওয়ার আগেই বাচ্চাটা কান্না করে বসলো। আজ রাতটা বেশ মেঘলা, দমকা হাওয়া দিচ্ছে। তখন বাতাসে গাড়িতে রাখা হরিণটার থেকে প্লাস্টিক সরে যেতেই দেখা যায় হরিণটার পিঠের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে। রাত তখন প্রায় 2টো। ছাদে কারোর হেঁটে চলার আওয়াজ শোনা যাচ্ছে। বেন তখনই ঘুম ভেঙে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে। নজরে কিছু না পড়লেও আওয়াজটা তখনও শোনা যাচ্ছে। অনেক চেষ্টা করলো দেখার, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। বেনের নজর পড়ে অ্যাবির বাড়ির দিকে। দেখে বেসমেন্টের কিছুটা অংশ ভাঙা। লাইট নিয়ে ভেতরটা দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখা যায় না। তখন বাড়ির দিকে ফিরতেই দেখা যায় দরজার সামনে কালো আকৃতির কিছু একটা বসে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, তবে বেন এটা লক্ষ্য করে না। তখনই টাই সার্চ লাইট অন করলে বেন চমকে যায়। অদ্ভুত সেই প্রাণীকেও আর দেখা যায় না। সকাল হলে বেন ও বাবার সাথে কাজে বের হওয়ার সময় দেখে
পাশের বাড়ির বড় ছেলে ডিলান বেসমেন্টের ভাঙা দিকটায় যাচ্ছে, তাই ওকে সতর্ক করে বাবার সাথে গাড়িতে গিয়ে বসলো। খুব সংকোচ বোধ নিয়ে কথা তুলল গতকালের। ওই যে মহিলা যার সাথে তোমাকে খুব হাসি খুশি মনে হয়েছে, সে কে? লিয়াম জানালো তার নাম স্যারা। আপাতত লিয়াম তার সাথে ডেট করছে। বেন স্যারার সাথে সাক্ষাৎ করতে চাইলে লিয়াম খুশি হয়ে আজ বাড়িতে ডিনারের ব্যবস্থা করবে বলে জানায়। কাজে গিয়ে পরিচয় হয় মেলোডির বোন লিলির সাথে। ছোট বোনকে মাঝে মধ্যেই সে বিচে নিয়ে আসে। এদিকে অ্যাবি খেয়াল করে বাড়ির ওই ভাঙা অংশটার আশেপাশের সব ফুল শুকিয়ে গেছে। বিচ হাউসে ডিলানের সাথে বেনের দেখা হলে বেন চকলেটের লোভ দেখিয়ে বলে যদি বাড়িতে সন্দেহজনক কিছু দেখতে পায় তাহলে সবার আগে যেন তাকেই জানায়। অন্যদিকে মেলোডি আজ ইভিনিং পার্টিতে যাওয়ার জন্য জোরাজোরি করছে। যাবে কি যাবে না এই নিয়ে ভাবতেই আসলো মায়ের কল। কথার মাঝে মা বলল, আমি তোমাদের দুজনকে খুব মিস করছি। কথাটা শুনে বেন কেমন চমকে যায়। দুজনকেই মিস করছি, কথাটা কিন্তু মনে রাখতে হবে। তারপর আর 7-5 না ভেবে মেলোডিদের সাথে গাড়িতে উঠে বসলো। পুরো সন্ধ্যাটা বেশ মজমাস্তিতে কাটলো। সিন আসে প্রতিবেশীদের রুমে। অ্যাবির ঘুম ভাঙল বাচ্চার কান্নার আওয়াজে। বাচ্চার রুমে লাগানো সিসি ক্যামেরার মনিটরিং করে ঘুমের মধ্যে উঠে চেক করতে যেতেই কান্না থেমে যায়। তাই আবার ফিরে এসে শুয়ে পড়ল। কিন্তু বেবি মনিটরে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। সেই কালো রহস্যময় প্রাণীটা বাচ্চাটার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা কিন্তু অ্যাবি দেখে না। কিছুক্ষণ পর ডিলান আসে। সে আজ মায়ের পাশে শুতে চাইল। আজ নাকি ওর ভয় করছে। ওকে পাশে শোয়াতেই খেয়াল করলো বেবি মনিটরের ক্যামেরাটা অনেকটা ঘুরে গেছে। তাই দ্রুত পাশের ঘরে চেক করতে এলে দেখে বাচ্চাটার জায়গায় কিছু শুকনো ডালপালা রাখা। আর তখনই একটা হাত খাটের নিচ থেকে বেরিয়ে এসে অ্যাবিকে টেনে নিয়ে যায়। বেন মাঝরাতে নেশা করে বাড়ি ফিরলে দেখে অ্যাবি বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তাকে থামাতে গেলে লিয়াম এসে পড়ল। বেন এতক্ষণ কল না ধরায় সে চিন্তায় পড়ে গিয়েছিল। বেন জিজ্ঞেস করে, বাবা তুমি কি এইমাত্র অ্যাবিকে জঙ্গলে যেতে দেখেছ? লিয়াম কোনো উত্তর না দিয়ে টেনে ঘরে আনলো। কারণ স্যারার সাথে বেন নিজেই মিট করতে চেয়ে আজ আসেনি। বিষয়টা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে স্যারা অসম্মানিত হয়ে বেরিয়ে যায়। এদিকে ডিলান নিজের মতো ব্রেকফাস্ট করছে। খেয়াল করলো আজ মাকে অন্যরকম লাগছে। শরীর থেকে পচা একটা গন্ধ আসছে। ডিলান পড়ল চিন্তায়। ওর পোষা একটা খরগোশও পাওয়া যাচ্ছে না। ডিলানের আজ মাকে দেখে কেমন যেন একটু অস্বস্তি লাগছে। তার আচার আচরণও অদ্ভুত মনে হচ্ছে। লিয়াম আজ দেরিতে বাড়ি ফিরবে, কারণ তার অফিসে বেশ কিছু কাজ জমে গেছে। তাই বেন বাবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ভাবল স্যারার সাথে বাড়ি ফিরবে। এতে তাকে সরিও বলা হবে, আবার পরিচিতও হওয়া যাবে। তাই স্যারাও নিষেধ করল না। দুইজনে গাড়িতে কথা বলতে বলতে বাড়ি পৌঁছালো। তবে বাড়িতে ঢুকতেই মনে হলো উপরের ঘরে কেউ আছে। তার উপস্থিতি বেনকে ভারী করে তুলল। বেন হকি স্টিক নিয়ে আস্তে আস্তে উপরে আসলে বেশ অবাক হয়ে যায়। দেখে ডিলান। শোনা গেল গেটে দাঁড়িয়ে অ্যাবি তার ছেলেকে ডাকছে। বেন নিচে যেতেই যাবে, তখন ডিলান বেনকে নিচে যেতে নিষেধ করলো। বলল ওকে ঘরে ঢুকতে দিও না, সে আমার মা নয়। বেন কিছু বুঝল না। মা নয় মানে? ভয়ে সেও পা টিপে টিপে দরজায় উকি দিল। দেখল সামনে অ্যাবি কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে বলছে, তুমি কি বাড়িতে একা? ডিলান কি এখানে আছে? বেন ঘাড় নাড়িয়ে না বলল। অ্যাবি হুমকির স্বরে বলে উঠল, জলদি ডিলানকে নিচে পাঠা। এমন সময় অ্যাবির হাজব্যান্ড টাই চলে আসলে ডিলান উপর থেকে হুমড়ি খেয়ে ছুটে আসে। রাতে টাই ডিলানকে ঘুম পাড়ানোর সময় ডিলান জানায়, মানা আজকাল কেমন আজব আচরণ করছে। এই কথায় টাই হেসে বলে, তোমার মা আগে আরো আজব ছিল, এটা তো কিছুই না। তাদের কথা বাইরে দাঁড়িয়ে অ্যাবি চুপচাপ শুনছে। অন্যদিকে বেন আজও দূরবীন নিয়ে পাশের বাড়ির উপর নজর রাখছে। কিছু তো একটা হচ্ছে তাদের সাথে। তখনই লিয়াম এসে পড়লে নজর সরাতেই দেখে ঘরের লাইট বন্ধ। পরের দিন ডিলান বিচ হাউজে না এলে বেন খোঁজ নিতে বাড়িতে আসে। টাইকে ডিলানের ব্যাপারে জিজ্ঞাসা করতেই অবাক, কারণ সে জানায় আমার তো কোনো ছেলে নেই। বেন বেশ কয়েকবার জোরাজোরি করলে সে বিরক্ত হয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। বেনও বিরক্ত হয়ে রাগে ডোরমেটে লাথি মারলে চোখে পড়ে একটা সাইন, উল্টো এ। বেন সেটার ছবি তুলে বাড়িতে সেই রিসার্চ করতে বসে পড়ে। তখন যা জানে তাতে তার মাথা ঘুরে যায়। জানতে পারে এক প্রাচীন উইচের ব্যাপারে, যার নাম ইউরোপীয় ফোকলোরে উল্লেখ আছে বু হ্যাগ বা ব্ল্যাক অ্যানিস নামে। অর্থাৎ এটা একটা ডাইনি, যার শরীরে নিজের কোনো চামড়া নেই, দেখতে খুবই বিশ্রী।
যেই মানুষকে টার্গেট করে তার শরীরেই ঢুকে পড়ে, মানে তাকে মেরে তার শরীরের চামড়া পড়ে, আর এমনভাবে আচরণ করে যাতে মানুষ তাকে সন্দেহ না করে। এরা পুরোপুরি মানুষের সাথে মিশে যায়, অর্থাৎ এই ডাইনির প্রধান ক্ষমতাগুলো এমন যে সে শরীর পরিবর্তন করতে পারে, নিজের বিকৃত শরীরের চামড়া খুলে মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে পুরোপুরি তার মতো আচরণ করে। দ্বিতীয়ত, স্মৃতিলোভ, বিশেষ করে বাচ্চাদের টার্গেট করে খেয়ে ফেলে, আর এই বাচ্চাদের নেওয়ার জন্যই পরিবারে এমনভাবে ঢুকে পড়ে। এমনকি তাকে পৃথিবী থেকে শুধু মেরে ফেলে না, বরং তার অস্তিত্বকে মুছে দেয়। কেউ তার কথা মনে রাখে না, এমনকি মা বাবা পর্যন্তও নয়। এই জন্যই টাই ভুলে গেছে যে তার দুটো বাচ্চা ছিল। এবং তৃতীয়ত হলো বিভ্রান্তি তৈরি করা। যখন অন্যের দেহে থাকে তখন সে আশপাশের লোকজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যাতে তারা বুঝতেই না পারে যে কিছু অস্বাভাবিক ঘটেছে। ডাইনি যখন নিজের চামড়া বদলায় তখন সেই পুরনো চামড়া গাছের ভিতরে লুকিয়ে রাখে, আর যখন কাউকে আটকে রাখে, বিশেষত শিশুকে, তখন তাদের এই গাছের শিকড়ের ভিতরে নিয়ে যায় এবং উল্টো এ চিহ্ন রেখে দেয়। এই ডাইনি যাকে যাকে নিয়ে গেছে বা যাদের শরীরের চামড়া পড়েছে তাদের জায়গাগুলোতে এই সিম্বল রেখে যায়। এই কারণে মুভির শুরুতে ক্যাম্পবেল ফ্যামিলির দরজা, এবির বাড়ির ডোরমেট এবং জঙ্গলের গাছগুলোতে উল্টো এর সাইন দেখা গেছে। বেন এবার পুরো বিষয়টা বুঝতে পারে, তাই সতর্ক হয়ে যায়। বেন লক্ষ্য করে টাই একদম নর্মাল আচরণ করছে, যেন তারা নতুন দম্পতি, তাদের কোনোদিন কোনো সন্তান ছিলই না। বেন সুরক্ষার জন্য রুম ও বাড়ির চারপাশে লবণ ছড়িয়ে রাখে, কারণ সে যা জেনেছে তা থেকে বাঁচার উপায় ছিল এই লবণ। সে ম্যালোরিকে উইচের বিষয়টা বলে, জানায় বেসমেন্টে অ্যাবি লুকিয়ে যাতায়াত করছে, নিশ্চয়ই সেখানে কিছু লুকানো আছে। তাই ম্যালোরি কাজে যাওয়ার আগে টাইয়ের জন্য বাড়িতে একটা নোট রেখে যায়, যাতে তার ডিলানের কথা মনে পড়ে। টাই নোটটা দেখে বেসমেন্ট চেক করতেই যাবে, তখনই অ্যাবি এসে তার কানে ফিস ফিস করে কিছু বলে। অমনি কান থেকে রক্ত বেরিয়ে আসে এবং সে বাধ্য ছেলের মতো অ্যাবির সাথে চলে যায়। দেখা যায় রাতে ম্যালোরি যখন অফিস থেকে বের হয় তখন লুকিয়ে অ্যাবি এসে তাদের একটা ছবি নিয়ে চলে যায়, যেটাই ম্যালোরি আর তার বোন ছিল। অ্যাবির শরীর ইতিমধ্যে পচন ধরতে শুরু করেছে, ফলে চামড়ায় ভাঁজ পড়ছে, দাঁত খুলে পড়েছে ইত্যাদি। অ্যাবি হঠাৎ বেনের বাড়িতে এসে সেই নোটটা দিয়ে চলে যায়, যেটা ম্যালোরি টাইয়ের জন্য রেখেছিল। অ্যাবি চলে গেলে বেন লুকিয়ে তালা ভেঙে বেসমেন্টে ঢুকে দেখে সেখানে একটা অদ্ভুত টাইপের কঙ্কালের মুখোশ। পাশেই পড়ে আছে অ্যাবি এবং ম্যালোরির ফ্যামিলি ফটো। বেন লক্ষ্য করে উভয় ছবিতেই টাই এবং ম্যালোরির ফেস ক্রস চিহ্ন দেওয়া, যা দেখে বেন বুঝে যায় উইচের পরবর্তী টার্গেট ম্যালোরির বোন লিলি। বেন তখনই ইমার্জেন্সি নাম্বারে পুলিশকে ইনফর্ম করে, সাথে ম্যালোরিকেও কল করে লিলির ব্যাপারে জিজ্ঞাসা করে জানতে চায় সে এখন কোথায়। অদ্ভুত বিষয়, ম্যালোরি কিছুই বুঝতে পারে না, তার আবার বোন কোত্থেকে আসলো, অর্থাৎ লিলি অলরেডি টার্গেট হয়ে গেছে। বেন আর দেরি না করে হতদন্ত হয়ে বিচ পার্কে এসে দেখে অ্যাবি লিলিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। বেনও পিছু ছুটে, কিন্তু তখনই লোকাল ফ্রেন্ডদের নিয়ে বেনকে মারধর করে, কারণ গতকাল বেন এদের বোটে ইচ্ছে করে নোংরা করেছিল। স্যারা এসে ওদের থামায়। এই সুযোগে বেন নিজেকে ছাড়িয়ে জঙ্গলে আসলে দেখে সেই বিশাল গাছটা, যেটার গর্তের ভিতর থেকে লিলি কোনো রকমে বেরিয়ে আসার চেষ্টা করছে। লিলিকে বাঁচাতে বেন অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। উইচ লিলিকে নিয়ে হেঁচকা টানে ভেতরে নিয়ে গেলে বেন পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে সন্ধ্যা হয়ে গেছে। কোনো মতে বাড়ি ফিরে দেখে আরেক কাহিনী, পুলিশ এসেছে। লিয়াম এতক্ষণে ছেলেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেনের নামে অনেকগুলো কমপ্লেন, লুকিয়ে অন্যের বাড়িতে যাওয়া, বিচে মারামারি করা, আরো অনেক কিছু। লিয়াম ভাবে বেন হয়তো নেশায় আসক্ত, কিন্তু বেনের তো অন্য কথা। সে তার বাবাকে এতদিন যা যা হয়েছে সব জানায়। অ্যাবি সে যে নিজের সন্তান আর লিলিকে শেষ করে প্রত্যেকের স্মৃতি ভুলিয়ে দিচ্ছে, এই কথা কোনোভাবেই লিয়াম বিশ্বাস করে না। আর করবেই বা কি করে? এগুলো কি চোখে না দেখলে বিশ্বাসযোগ্য কথা? এই নিয়ে ঝগড়া বাড়লে বেন বাবাকে রিকোয়েস্ট করে অন্ততপক্ষে সে যেন একবার অ্যাবিদের বাড়িতে বেসমেন্টটা চেক করে, কিন্তু লিয়াম কোনো কথাই শুনতে রাজি নয়। উল্টো চড়াও হয়ে জানিয়ে দিল সে বেনকে মায়ের কাছে পাঠিয়ে ট্রিটমেন্ট শুরু করবে। পুলিশ লিয়ামকে ডেকে নিয়ে গেলে স্যারা বেনকে বোঝায় যেভাবেই হোক বাবার ভরসা অর্জন করতে হবে। তখনই স্যারাকে চায়ে দুধ মেশাতে দেখে বেনের সন্দেহ হয়, কারণ স্যারা একবার বলেছিল সে নাকি ল্যাকটোজ ইনটলারেন্স, অর্থাৎ তার দুধ হজমে সমস্যা আছে।
কিন্তু এখন সে চায়ে ভরপুর দুধ মেশাচ্ছে। ঠিক তখনই জানালার পাশে রাখা ফুলগুলো শুকাতে শুরু করলে বেন বুঝে যায় এটা স্যারা নয়, বরং উইচ। বেন তখনই তার দিকে লবণ ছুঁড়ে ছুরি নিয়ে অ্যাটাক করতে গেলে লিয়াম চলে আসে এবং পরিস্থিতি সামলিয়ে বেনকে সোজা পুলিশের হাতে ধরিয়ে দেয়। বেনকে কাস্টাডিতে নিলে লক্ষ্য করে স্যারা একজন পুলিশের কানে কিছু একটা বলছে, যেমনটা করেছিল সে টায়ের কানে। পুলিশ ভ্যানে তাকে নিয়ে যাওয়ার আগে বেন বারবার বাবা লিয়ামকে এবির বাড়ির বেসমেন্ট চেক করতে বলে যায়। বেনকে নিয়ে যাওয়ার পর তদন্তের জন্য লিয়াম পুলিশ স্টেশনে যেতেই যাবে, তখনই স্যারা তাকে আটকানোর চেষ্টা করে। তবে এসব কিছু উপেক্ষা করে লিয়াম বেরিয়ে পড়ে। অন্যদিকে বেন দেখে যে পুলিশ তাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, অর্থাৎ তার সন্দেহ একদম ঠিক ছিল। দেখা যায় পুলিশ বেনকে থানায় নিয়ে যায় না, বরং বিচের ধারে এনে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। বেনের প্রাণ প্রায় যায়। তখনই একটা কুকুর এসে পুলিশের হাতে কামড়ে তাকে বাঁচিয়ে নেয়। এই কুকুরটাকে সে প্রায়ই খাবার দিত, তাই বিপদের সময় বন্ধুর পাশে এসে দাঁড়ালো, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশটা কুকুরটাকে গুলি করে বেনকেও মারতে যাবে, তখন বেন তাকে রিয়েলাইজেশন করায় যে সে কারোর বশে আছে। ফলে পুলিশটার মধ্যে চলতে থাকা মানসিক দ্বন্দ্বের কারণে ভুল বুঝতে পেরে সে নিজেকে শেষ করে দেয়। এদিকে থানায় যাওয়ার আগে লিয়ামের সন্দেহ জাগলে একবার ছেলের কথা ভেবে এবির বাড়ির বেসমেন্টে লুকিয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে তেমন কিছু নজরে পড়ল না। হঠাৎ টাইকে অদ্ভুতভাবে বাড়িতে ঢুকতে দেখে। তার পিছু নিয়ে এমন দৃশ্য দেখবে সে কল্পনাও করেনি, কারণ সিলিংয়ে ঝুলছে টাই এবং পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে অ্যাবি। তাদের ঠিক পাশে মোমবাতি দিয়ে ঘেরা একটা রহস্যময় সাইন এবং সেখানে টাঙানো টাই এবং লিয়ামের পরিবারের ছবি। মানে বেন এতক্ষণ সত্যি কথাই বলছিল। ঘোরের মধ্যে পড়ে যায় লিয়াম। তখনই পেছন থেকে স্যারা তার উপর অ্যাটাক করলে পুরো ঘরে আগুন লেগে যায়। লিয়াম কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যারা তাকে ধরে ফেলে, মারতেই যাবে। তখনই বেন স্যারাকে গুলি করে। তবে উইচ তখনও মরেনি, স্যারার শরীর চিরে বেরিয়ে আসে। ততক্ষণে তারা গাড়িতে উঠে বসে, কিন্তু এই মুহূর্তে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। ঘরে আগুন লেগে যাওয়ায় ফটোগুলো পুড়তে শুরু করলে বেন ফ্যামিলির ছবিতে দেখা যায় একটা ছোট্ট ছেলেকে। এটা দেখা মাত্রই বেনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সামনে আসে এই মুভির একটা সেরা টুইস্ট। বেন বাবার কাছে আসার জন্য প্রথম দিন যখন বাসে রওনা দিয়েছিল, তখন সে একা নয়, বরং সাথে ছিল তার ভাই নেথান। মনে পড়ল সেদিন বাসার এক বৃদ্ধ মহিলা তার প্লাস্টারে করা ড্রয়িং দেখে মজা করে জিজ্ঞাসা করেছিল সে আর্টিস্ট কিনা। আসলে এটা সে বেনকে নয়, বরং নেথানকে বলেছিল। তার মনে পড়তে থাকে বিচ হাউজে আসা থেকে শুরু করে বাড়িতে বাবার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের মাঝে নেথান উপস্থিত ছিল। এই কারণে সেদিন মায়ের কল আসলে বলেছিল সে তাদের দুজনকে খুব মিস করছে। মনে আছে বলেছিলাম যে কথাটা মনে রাখতে হবে। এমনকি স্যারার সাথে ডিনার টেবিলে 4টা প্লেট রাখা ছিল। আসলে উইচের প্রথম শিকার কখনোই অ্যাবি ছিল না, বরং যেদিন বেন বাবার কাছে ঘুরতে আসে তখন থেকেই সে উইচের বশে ছিল। আসলে এই ডাইনি শুধুমাত্র মানুষদের শিকার করে না, বরং তাদের সাথে সম্পর্কিত সব স্মৃতি মুছে দেয়। আর সেটাই হয়েছে বেনের সাথে। তাহলে প্রশ্ন, পুরো মুভিতে বেনের ভাই নেথানকে দেখায়নি কেন? আসলে আমরা এতক্ষণ ধরে যে সকল ঘটনাগুলো দেখলাম সেটা সম্পূর্ণ বেনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছিলাম। এখন সাইনের সাথে ছবিগুলো পুড়ে যাওয়ায় বেনের হারানো স্মৃতি ফিরে আসে। মানে ডাইনি যে বশ করেছিল তা থেকে এখন সে মুক্ত। তখনই ঘর থেকে নেথানের চিৎকার শুনে উপরে গিয়ে দেখে উইচ তাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়েছে। ততক্ষণে ম্যালোরিও বোনের খোঁজে এখানে এসে পড়ে। ম্যালোরিও এখন মুক্ত। বেন দেরি না করে ম্যালোরির হাতে পেট্রোলের বোতল দিয়ে ছুটে যায় জঙ্গলের দিকে। বেন ভালো করে জানতো তাকে কোথায় যেতে হবে, তাই গাছের গর্তটায় চারদিকে লবণ ছিটিয়ে পেট্রোল ঢেলে ম্যালোরিকে বলল সে যদি 15 মিনিটের মধ্যে না ফেরে তাহলে পুরো গাছ যেন জ্বালিয়ে দেয়। এই বলে বেন গাছের গর্তে ঢুকলো। কুচকুচে অন্ধকার, নাকে ভেসে আসছে মাংস পচা গন্ধ। টর্চ ঘোরালে নজর পড়ল ভাসতে থাকা হাড়গুলোর দিকে। শুনতে পেল দূরে কোনো এক জায়গা থেকে ভেসে আসছে অমানসিক চিৎকার। মনের মধ্যে সীমাহীন ভয়, তবুও সামনে এগিয়ে যাচ্ছে এর শেষ দেখে নিতে। বেন আওয়াজ লক্ষ্য করে আরো গভীরে প্রবেশ করলে দেখে গাছের শিকড়ের মধ্যে জড়িয়ে পড়ে আছে নেথান। তাকে কোনো রকমে উদ্ধার করে বের হতে গেলে প্রথমবারের মতো নজরে পড়ে ডাইনির ভয়ঙ্কর রূপ। সে ম্যালোরির এক বন্ধুকে চিবিয়ে খাচ্ছে।
তখনই সে বেনকে তাড়া করলে গুলি ছুড়ে নেথানকে মেলোরির হাতে তুলে দেয়। এরপর সে যখন নিজে বের হতে যাবে তখন হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কাশির আওয়াজ। ভেতরে আরও কেউ জীবিত আছে। সন্দেহ হলে আওয়াজ লক্ষ্য করে সামনে এগোতে থাকলে দেখে সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে লিলি। বেন তাকে উদ্ধার করতে গেলে উইচ পেছন থেকে বেনের উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো উপায় না থাকায় পাশে পড়ে থাকা ডিলানের ক্যামেরার ফ্ল্যাশে লিলি উইচকে বিভ্রান্ত করে, আর এই সুযোগে বেন ডাইনির চোখ ক্ষতবিক্ষত করে প্রাণপণে ছুটে পালায়। শেষ প্রান্তে এসে ম্যালোরির বোনকে বের করে। নিজে বের হতে গেলে উইচ তার পা টেনে ধরে। অনেক চেষ্টা করে ডাইনির হাত থেকে বেরিয়ে আসতে, এমনকি ম্যালোরিও সর্বোচ্চ চেষ্টা করে। আর তখনই লিয়ামকে ফুল স্পিডে গাড়ি নিয়ে আসতে দেখে। ম্যালোরি উইচের চোখে লবণ ছুড়ে দিলে বেনও ছাড়া পেয়ে যায়, আর লিয়াম ফুল স্পিডে গাড়ি নিয়ে উইচকে চাপা দেয়। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। সেই রাতে ট্রমার কারণে লিলি আন্ডার ট্রিটমেন্টে আছে, সাথে ম্যালোরিরও সেশন চলছে। ডাক্তার জিজ্ঞেস করে, আচ্ছা, লিলি একটা গাছের কথা বলছিল যেটা নাকি আগুনে পুড়তে হয়েছিল, তো লিলি এখানে কোন গাছের কথা বলছে? ম্যালোরি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে থাকার পর উত্তর দিল, না, এরকম কিছুই তো হয়নি, হয়তো লিলি দুঃস্বপ্ন দেখেছে। এরপর সে বিচ হাউজে এসে একটা ফুল নিয়ে দেখা করলো বেনের সাথে। তার মা নিতে এসেছে। লিয়ামকে কিছুদিনের বিশ্রামে দেওয়া হয়েছে। সে আপাতত বেনের কাকার বাড়িতে থাকবে, তাই এখন বিচ হাউজের দায়িত্ব ম্যালোরি সামলাবে। বেন যাবার আগে ম্যালোরির সাথে দেখা করে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। ম্যালোরিও বলে, শহরে গিয়ে আমাকে ভুলে যেও না যেন। ম্যালোরি বেনকে শক্ত করে জড়িয়ে ধরে একটা ফুল দিয়ে বলল, এটা লিলি দিয়েছে, যত্ন করে রেখো। হাসি মুখে বিদায় জানিয়ে বেন উঠে বসলো গাড়িতে। বাবা মাকে আবার আগের মতো মিশতে দেখে বেন খুব খুশি। আনন্দে ম্যালোরির দেওয়া ফুলের ঘ্রাণ নিতেই চমকে উঠল, কারণ ম্যালোরি যে ফুলটা দিয়েছে সেটা প্লাস্টিকের। আর অন্যদিকে দেখা যায় ম্যালোরি সমুদ্রের মাঝে বোটে করে দুজন বাচ্চাকে নিয়ে ভেসে চলেছে। তার চোখে মুখে অদ্ভুত তৃপ্তির হাসি। তাহলে কি সেদিন যে ম্যালোরি তাদের সাথে এসেছে সে আসলে বু হ্যাগ?